স্বাগত দেশযোগে, সঙ্গে আছে মার্জিয়া দিশা। এবারে বিস্তারিত। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নদী তীরের নিচু এলাকা সহ বিভিন্ন চরাঞ্চল। বুধবার থেকে অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে, তবে এখনও বিপদসীমার নিচে রয়েছে। আর পানি বাড়ায় তলিয়ে গেছে আমন ক্ষেত সহ বিভিন্ন ফসল। এতে ক্ষতির মুখে পড়ছে চরাঞ্চলের কৃষকরা। এদিকে টানা বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে। ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন যে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং এই প্লাবিত হওয়ার কারণে মানুষের তো দুর্ভোগও নিশ্চয়ই বেড়েছে। প্রশাসন থেকে তাদের জন্য কি ধরনের সহায়তা নেওয়া হচ্ছে একটু জানাবেন। ধন্যবাদ তৃষা আপনাকে। আসলে কুড়িগ্রামে অবিরাম বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের যে বন্যা অবস্থার সৃষ্টি হয়েছে, আসলে এখানে এতে নদ তিস্তা এবং ধরলা, ব্রহ্মপুত্র সহ সবগুলি নদ নদীগুলোর পানি বেড়েছে। তবে আসার কথা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো নদ নদী বিপদসীমা অতিক্রম করেনি। তিস্তা নদী এবং দুধকুমার নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, এতে নিম্নাঞ্চলের রোপা আমন এগুলো প্লাবিত হয়েছে। আপনাকে বলে রাখি যে এই প্লাবিততে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়ছে। কুড়িগ্রাম জেলা এবার 1,20,500 হেক্টর জমিতে ধানের টার্গেট থাকলেও কিন্তু এবার হয়েছে 1,20,21,400 হেক্টর জমিতে আবাদ হয়েছে। এইসব আবাদের কারণে যেহেতু পানির নিচে রয়েছে, কৃষকরা আতঙ্কিত হয়ে পড়ছে। আপনি জানেন যে কুড়িগ্রাম জেলায় 16টি নদ নদী এবং 405টি চরদ্বীপচর রয়েছে। এইসব চরদ্বীপচরের মানুষ এবার প্রচুর রোপা আমন ধান এবং আগাম সবজি লাগিয়েছে। যেহেতু এবার বন্যা হয় নাই, এই কারণে কৃষকরা এই আবাদটা একটু বেশি করেছে। এবং আপনাকে বলে রাখি, এই আবাদে যদি পানিতে যেহেতু এখনো আর কয়েকদিন এই ধরনের পানি অব্যাহত থাকে এবং বৃষ্টি হয়, তাহলে হয়তো তলিয়ে যাবে এবং এইসব ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে। আরেকটি কথা হচ্ছে যে এইসব ভাঙনের পাশাপাশি যে পানি ক্ষেত নষ্ট হওয়ার পাশাপাশি পানি বাড়ার সাথে সাথে ভাঙনও অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম জেলার দুধকুমার নদীর যে বামনডাঙ্গা চরকুটি এলাকায় প্রচুর ভাঙছে। গত দুদিনে প্রায় 4টি ঘর পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে এখন জমির মধ্যে মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে। পাশাপাশি তিস্তা নদীর যে অবস্থাটা, এই অবস্থাতে গতিয়াসাম এলাকায় প্রচুর ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙনের কারণে মানুষের যে অবস্থাটা, তার প্রায় 60টি পরিবার ঘরবাড়ি হারিয়েছে। ভাঙনে রাস্তাঘাট, ক্লিনিক, স্কুল সবগুলোই নদীতে ভেঙে যাচ্ছে এবং ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে বলে রাখি যে আসলে আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান আমাকে বলেছেন যে আসলে যদি তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এরকম বৃষ্টি এবং পাহাড়ি ঢল থাকে সমান্তরালভাবে, এই 3টি নদী কয়েকদিনের মধ্যে পানি বিপদসীমার উপর দিয়ে যাবে। তিনি স্বীকার করেছেন আসলে জেলার বিভিন্ন এলাকায় ভাঙন চলছে। এই ভাঙন রোধের জন্যেই তিনি আসলে বিভিন্ন ব্লক এবং জিও ব্যাগ ফেলছেন। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু এখনো পানি বিপদসীমার উপরে যায়নি, সেই অনুযায়ী এখনো বন্যা পুরোপুরি শুরু হয়নি। তবে আপনাকে এটুকু বলে রাখি, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজু মুস্তাফিজ। পদ্মায় তীব্র স্রোত ও ঘাট সংকটের কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় তৈরি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। যদিও কর্তৃপক্ষ বলছে ঘাট সংকটের সমাধানের কাজ চলছে। ভোগান্তি কমাতে বাড়ানো হয়েছে ফেরি। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মা সেতু চালুর পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যানবাহনের চাপ কমেছে, কিন্তু যারা এখনো এই পথ ব্যবহার করেন তাদের ভোগান্তি কমেনি।
এলাকার লোকজন বলছেন ঘাট পার হয়ে তাদের জন্য ঢাকা যাওয়া সহজ, কিন্তু দৌলতদিয়া প্রান্তের 7টি ঘাটের মধ্যে 4টি এখন বন্ধ। আর 7 নম্বর ঘাটে স্রোতের কারণে ফেরি ভিড়ে না। বাকি 3 ও 4 নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপারে সময় লাগছে দ্বিগুণ। আজকে 3 দিন ধরে গাড়ি নিয়ে বসে রয়েছি, ঘাটটা পারাপার হইতে পারছি না। এই ফেরি আইসে ওই এক গাড়ি নামতেছে, এই যে নেইমা আবার ওটি আনলোড হয়, আবার এটাও লাগে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এমনি জায়গা আমার। ওই যে ওই ফেরিটা আনলোড হচ্ছে, ওইটা আনলোড শেষ হলে এটা ওখানে ভিড়বে আর কি। এছাড়া সীমানা জটিলতা নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আন্দোলনের কারণে ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা সহ বেশ কয়েকটি জেলার যানবাহন ব্যবহার করছে এই নৌপথ, যে কারণে ঘাট এলাকায় বেড়েছে যানজট। ওই পদ্মা সেতুর গাড়ি এই জায়গায় এসে মানে জ্যামটা লেগে গেছে। তাছাড়া আমাদের 2 গাড়ি চলে। পদ্মা সেতুর ওই পাশ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন শুনলাম যে ওইখানে আপনার আসন এর সীমানা নিয়ে ঝামেলা, এই জন্য আমারও খুব জরুরি কাজ, এই জন্য এদিক দিয়ে যাওয়া আর কি। তাই এই মুহূর্তে ভোগান্তি কমাতে বন্ধ 5টি ঘাট সংস্কারের দাবি তুলেছেন যাত্রীরা। এদিকে ঘাট কর্তৃপক্ষ বলছে স্রোতের কারণে ফেরিগুলোর ঘাটে আসতে দ্বিগুণ সময় লাগছে। আমাদের 2টি ঘাট ব্যবহার হচ্ছে, 3 নম্বর ঘাট এবং 4 নম্বর ঘাট। আমাদের সর্বমোট 14টি ফেরি এখন অপারেশনের জন্য প্রস্তুত আছে। আর আমাদের তীব্র স্রোত, জানেন প্রাকৃতিক কারণ, তীব্র স্রোতের কারণে আমাদের ফেরি আসতে যেতে কিছুটা সময় লাগছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে ছোট বড় মিলিয়ে 10টি ফেরি চলাচল করছে। বনশ্রী হালদার, 71। দর্শক, দৌলতদিয়া ঘাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি। ঘাটের আজকের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি যাবার পর সেখানে, এবং যানজট আছে কিনা, সমস্যার সমাধানে ঘাট কর্তৃপক্ষ কি বলছে, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌ রুট দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রী এবং যানবাহন পারাপার করা হয়। আর পদ্মা সেতু চালু হওয়ার পর এই নৌ রুটের কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তারপরও যারা এই নৌ রুট ব্যবহার করেন, এখনও কিন্তু এই নৌ রুট ব্যবহারকারীদের ভোগান্তি কিন্তু রয়েছে। আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে এই নৌ রুটে পদ্মার তীব্র নাব্য সংকট রয়েছে। পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরিগুলো চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও নদীর দৌলতদিয়া প্রান্তে কিন্তু ঘাট সংকট রয়েছে। নদীর দৌলতদিয়া প্রান্তে 7টি ঘাটের মধ্যে এই মুহূর্তে 5টি ঘাটই বন্ধ। 3 এবং 4 এই 2টি ঘাট দিয়ে পারাপার আর অব্যাহত রয়েছে। আপনি দেখছেন, ক্যামেরায় দেখছেন যে এনায়েতপুরি ফেরির পেছনে আরেকটি ফেরি দাঁড়িয়ে আছে। এই ফেরিটি আনলোডিং করা হয়েছে এবং এই ফেরিটি এখান থেকে সরানোর পর ওই ফেরিটি কিন্তু আবার আর এই ঘাটে এসে ভিড়বে, তখন আবার ওই ফেরিটির যে যানবাহনগুলো রয়েছে সেইগুলোকে আনলোডিং করা হবে। এছাড়া আপনি জানেন যে ফরিদপুরের ভাঙ্গায় চলমান যে অসন্তোষ, সীমানা জটিলতা নিয়ে যে আন্দোলন সংগ্রাম চলছে, যার কারণে দৌলতদিয়া ঘাটে কিন্তু বিগত 2-3 দিন যানবাহনের বাড়তি চাপ ছিল, যে কারণে মানুষের ভোগান্তি ছিল। তবে আজকে সকাল থেকে দৌলতদিয়া ঘাটের 0 পয়েন্ট থেকে কিন্তু কোনো যানবাহন আটকা পড়ে নেই। এই মুহূর্তে বলা চলে দৌলতদিয়া ঘাট একেবারেই ফাঁকা রয়েছে, তেমন কোনো ভোগান্তি নেই। তবে নদীতে প্রচণ্ড স্রোত রয়েছে। স্রোতের কারণে ফেরিগুলোকে নদীর এপার থেকে ওপারে যেতে আসতে স্বাভাবিক সময়ের থেকে কিন্তু বেশি সময় লাগছে, যে কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমার আজকে সকালে কথা হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের পারাপার অব্যাহত রাখার জন্য তাদের বহরে 14টি ফেরি কিন্তু এখনও রয়েছে। এই 14টি ফেরির মধ্যে যেহেতু আজকে যানবাহনের সংখ্যা কিছুটা কম, তাই তারা এই মুহূর্তে 10টি ফেরি দিয়ে পারাপার অব্যাহত রেখেছেন। আর এই স্রোতের বিষয়টিকে তারা বলেছেন এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগে তাদের আসলে কিছু করণীয় নেই। এছাড়াও দৌলতদিয়ার যে 7 নম্বর ঘাট, যে ঘাটটি বন্ধ রয়েছে, সেই ঘাটটির কাছে আমরা দেখেছি একটি ড্রেজার মেশিন এনে রাখা হয়েছে। সেই ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ করা হলেই 7 নম্বর ঘাটের কার্যক্রম হয়তোবা স্বাভাবিক হবে। যদি আরও একটি ঘাট বাড়ানো যায়, সেই ক্ষেত্রে এই ঘাটে আর কোনো ফেরিকে এসে অপেক্ষমান থাকতে হবে না, মানুষের আর ভোগান্তি অনেকটাই কমে যাবে। তিশা, মেহেদি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পদ্মার তীব্র স্রোত ও ঘাট সংকটের কারণে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। এদিকে নব ফয়জুন্নেসা হল সংসদে আদিবাসী শিক্ষার্থীরা আলাদা প্যানেল দিয়ে নির্বাচনে আলোড়ন তুলেছেন।
মাহফুজ শুভ্রর প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার দুপুরের চিত্র। তিল ধরারও ঠাঁই নেই চাকসু নির্বাচন কার্যালয়ে। লম্বা একটি টেবিল ঘিরে ভিড় করেছিলেন মনোনয়ন প্রত্যাশীরা। কেউ 20 মিনিট, কেউ বা 1 ঘন্টা পর হাতে পেয়েছেন কাঙ্ক্ষিত মনোনয়নপত্রটি। মনোনয়ন নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চলছে প্রার্থীদের ডোপ টেস্টের কার্যক্রম। আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন জমা দেওয়ার জন্য দিতে হচ্ছে ডোপ টেস্ট। এর আগে ব্যাংকে লাইন ধরে দাঁড়িয়ে দিতে হচ্ছে ডোপ টেস্টের ফি। আজকে আমি ডোপ টেস্টের জন্য আসলে ওয়াশরুমে গেলাম, ওখানে কোনো ফ্লাশ কাজ করে না, মানে এত বাজে কনজেস্টেড একটা পরিবেশের মধ্যে আমরা থাকি। ক্লাসরুম বলি, মেয়েদের ওয়াশরুমের কথা বলি, বা স্যানিটারি ন্যাপকিন, ভেন্টিলেটর মেশিনের কথা বলি, সব থেকে মিলে আমরা ডিপ্রাইভ। এবং একই সাথে আমাদের যে জীববৈচিত্র্য, এটাকে রক্ষা করার জন্য কাজ করার ইচ্ছা আমার আছে, পরিবেশ রক্ষার জন্য। প্রথমত এখানে আমাদের যে ডোপ টেস্ট করাচ্ছে, এই ডোপ টেস্টের টাকাটা আমরা কেন দেবো? এটা তো দেওয়ার কথা প্রশাসনের, কারণ প্রশাসন নিজ স্বার্থে করাচ্ছে। আমরা কেন টাকাটা পে করবো? ওনারা কি এখানে ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান খুলে বসেছে চাকসুর নামে? আমি মনে করি যে এটি প্রয়োজনীয় একটি পরীক্ষা, কারণ কোনো শিক্ষার্থী হয়তো চায় না যে তাদের যে প্রতিনিধি আসবে সে কোনো মাদকাসক্ত হোক। এই জন্য ডোপ টেস্ট প্রক্রিয়াটি চালু করা হয়েছে, তবে এই প্রক্রিয়াটি আর একটু সহজ করা যেত। এদিকে মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ ও বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন থাকলেও বাড়ানো হয়েছে আরও একদিন, অর্থাৎ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। আবেদন করেছে, আমি এই মুহূর্তের ভিতরে আপনার কোনো দল দেখি না, এটা হলো আমাদের প্রার্থীরা বলছেন মনোনয়নপত্র জমা দিয়ে শুধু ইশতেহার না, বরং তারা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানের কথা বলবেন তাদের প্রচারে। এদিকে এবার ব্যতিক্রমী প্যানেল দিচ্ছে নবাব ফয়জুন্নেসা হল সংসদের আদিবাসী শিক্ষার্থীরা। তাদের প্যানেলের নাম হৃদ্যতার বন্ধন। এখানে কালচারাল দিক থেকেও আমরা আলাদা, ধর্মের দিক থেকেও আলাদা, কিন্তু এখানে আমরা চাচ্ছি যে হচ্ছে আমি বাঙালিদেরকেও বলছিলাম, আমাদের প্যানেলের কথা বলতে গ্রুপে বলছিলাম, কিন্তু ওনারা তখন রেসপন্স করে না। তখন ওনারা নিশ্চিত ছিলেন না ওরা দাঁড়াবে কি দাঁড়াবে না। তাহলে কিন্তু আমাদের প্যানেলে বাঙালিও থাকতো, মানে সবাই মিলে আমরা একটা প্যানেল করতে চাইছিলাম। কিন্তু পরে হচ্ছে ওদের রেসপন্স না পাওয়াতে আমি শুধু আদিবাসীদের মধ্যে আর হচ্ছে বাঙালি বুদ্ধিস্ট দিয়ে আমাদের প্যানেলটা করেছিলাম। দীর্ঘ 35 বছর পরে অনুষ্ঠিতব্য চাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানো হলেও বাকি কার্যক্রম চলবে ঘোষিত তফসিল অনুযায়ী। মাহফুজ শুভ্র, 71, চট্টগ্রাম। দর্শক, চাকসু নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, আপনি তো সেখানে আছেন। মনোনয়ন পত্র কেনা এবং জমা দেওয়ার সময় তো বাড়ানো হয়েছে, এ নিয়ে প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন এবং এ পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা নির্বাচন নিয়ে কি বলছেন, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, যেমনটি বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র বিতরণের সময় এবং জমাদানের সময় গতকালকে কিন্তু একদিন বাড়ানো হয়েছিল এবং সর্বশেষ জমাদানের সময় কিন্তু ছিল গতকাল। এবং গতকাল আসলে বিভিন্ন বিষয় বিবেচনা করে এর মধ্যে হলো গত 30 এবং 31 তারিখ যে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কিন্তু মনোনয়নপত্র আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মনোনয়নপত্র জমাদান এবং বিতরণের সময় একদিন বাড়ানো হয়েছে। পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে শাখা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু মনোনয়নপত্র জমাদান এবং বিতরণের সময়ের জন্য বাড়ানোর জন্য কিন্তু আবেদন করা হয়েছিল 2 দিনের জন্য এবং আরও কিছু বিষয় বিবেচনা করে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানো হয়েছে। এবং আমরা দেখেছি যে গত পরশু অর্থাৎ যেদিন আসলে মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় ছিল সেই দিন কিন্তু আসলে বেশ ভালো পরিমাণ মনোনয়নপত্র বিতরণ হয় এবং সেই দিনের আসলে মানে 3 দিনের যেই মনোনয়নপত্র বিতরণ সেটার সংখ্যা ছিল 1088 জন এবং গতকালকে যেহেতু মনোনয়নপত্র বিতরণের সময় আরো একদিন বাড়ানো হয়েছে, গতকালকে বেশ প্রায় শতাধিক মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এবং পাশাপাশি যদি বলি যে মনোনয়নপত্র জমাদানের ব্যাপারটি, গতকাল কিন্তু আসলে মনোনয়নপত্র জমাদানের সময়টি যে বাড়ানো হয়েছিল বিধায় কিন্তু আসলে তেমন পরিমাণ অর্থাৎ যে পরিমাণ আসলে মনোনয়নপত্র বিক্রি হয়েছে সেই পরিমাণ কিন্তু আসলে মনোনয়নপত্র জমাদান করে না। প্রায় 371 থেকে 80, 70 থেকে 80 এরকম সংখ্যা কিন্তু মনোনয়নপত্র কালকে জমাদান হয়েছে। এবং আজকে আসলে নির্বাচন কমিশন প্রত্যাশা করছে বাকি যে মনোনয়নপত্র যেগুলো আসলে বিক্রি হয়েছে সেগুলো আসলে জমাদান করা হবে। এবং এ নিয়ে কিন্তু আমরা শিক্ষার্থীদের মাঝে মনোনয়নপত্র ক্রয় এবং মনোনয়নপত্র বিতরণের যে একটি উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখেছি, গতকালকেও দেখেছি এবং নির্বাচন কমিশন থেকেও বলা হচ্ছে যে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস তারা মনে করছে যে খুব একদম সর্বোচ্চ পরিমাণ তারা মনোনয়নপত্র জমা পাবেন। এরপর যদি বলি আজকে কিন্তু আসলে মনোনয়নপত্র জমাদানের যেহেতু শেষ দিন, আজকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, যদি আমরা স্পেসিফিকলি বলি যে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইসলাম ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠনের
মনোনয়ন কিন্তু আজকে সংবাদ সম্মেলন ডেকেছে তাদের প্যানেল ঘোষণা করার জন্য। যদি এই প্যানেল ঘোষণা করার কথা গতদিন ছিল, যেহেতু মনোনয়নপত্র জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে, সেহেতু কিন্তু তারা মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেই কিন্তু তাদের প্যানেল ঘোষণা করবে বলে আমাদের জানিয়েছে এবং দুপুর 12টার সময় আসলে শাখা ছাত্রদল সংবাদ সম্মেলন ডেকেছে তাদের প্যানেল ঘোষণা করার জন্য এবং দুপুর 2:30টার সময় কিন্তু ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু তাদের প্যানেল ঘোষণা করার জন্য কিন্তু সংবাদ সম্মেলন ডেকেছে। তো আসলে 12টা এবং 2টার সময় কিন্তু আমরা আরো বেশি ক্লিয়ার হবো যে আসলে তারা কি ধরনের প্যানেল দিতে যাচ্ছে, একক প্যানেল দিতে যাচ্ছে নাকি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দিতে যায় এবং তাদের আসলে লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আমরা তখন জানতে পারবো। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসলে মনোনয়নপত্র জমাদান এবং মনোনয়নপত্র বিতরণের কিন্তু এই ছিল সর্বশেষ আমার কাছে। তিশা, শুভ্র, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, খোঁজ খবর সংগ্রহ করতে থাকুন। দর্শক, চাকসু নির্বাচনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র। রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বুধবার প্রেস ব্রিফিং করে এই তথ্য নিশ্চিত করেছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান। এদিকে আজ তৃতীয় দিনের মতো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচার। ওদিকে স্বচ্ছ ব্যালট বক্স, উপযুক্ত ভোটার তালিকা প্রকাশ সহ নির্বাচন কমিশনে 6 দফা দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। এক ফ্রেমে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত 2 ভিপি প্রার্থী। প্রচারের মধ্যে 2 প্রার্থীর দেখা, অতঃপর কিছু আলাপ, কিছু মজা। বললেন ভোটের মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে যেহেতু স্বৈরাচার প্রশ্নে তাদের অবস্থান অভিন্ন, তাই নির্বাচনের পরেও থাকবে এই সৌহার্দ্য। তারাও নির্যাতিত, আমরাও নির্যাতিত, অর্থাৎ মজলুমের জায়গা থেকে আমরা আজীবন এক থাকবো ইনশাআল্লাহ। এই সৌহার্দ্যতা ইনশাআল্লাহ নির্বাচন পরবর্তী সময় আগামী রাকসু হওয়া পর্যন্ত থাকবে। এদিকে দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান। এই জিনিসটা একটু পিছাইতে পারতাম, তাহলে আমার মনে হয় এই ইলেকশনটা আরো সুষ্ঠু এবং সবার পার্টিসিপেট হতো। আমি জানি না, তারপরেও চেষ্টা করছি, আমরা নির্বাচন কমিশনার সবাই চেষ্টা করছি এটাকে ওই সময়টা সবাইকে এখানে ধরে রাখার জন্য। এর পরপরই নির্বাচন কমিশনে স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 6 দফা দাবি জানায় ছাত্রদল সমর্থিত প্যানেল। এই দাবিগুলো সেটা মেনে নেবে এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই দাবিগুলো মানতে নির্বাচন কমিশন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের দাবি মানবে। পরে সার্বিক বিষয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশন, জানান রাকসুর ভোটে ব্যবহার হবে স্বচ্ছ ব্যালট বাক্স। ভোট গ্রহণ আমরা স্বচ্ছ ব্যালট বাক্সে আমরা গ্রহণ করব, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং এটা আমাদের বাস্তবায়নের পথে এখন আছে। আগামী 25 সেপ্টেম্বর 17টি কেন্দ্রের 909টি বুথে রাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। রাকসু নির্বাচনে পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা, ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং বিশেষজ্ঞ টিম রাখা সহ নির্বাচন কমিশনকে 9 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। বিকেলে নির্বাচন কমিশনার নজরুল ইসলামের হাতে স্মারকলিপি জমা দেন সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। পরে প্রেস ব্রিফিং করে জাহিদ জানান, প্রশাসনের নীতিমালার সাথে তাদের দাবিগুলোর কোনো পার্থক্য নেই। তবে কোন কোন ছাত্র সংগঠন প্রশাসনের নীতিমালার বিপরীতে গিয়ে অন্যান্য দাবি জানাচ্ছে, প্রশাসন যেন তাদের নীতিমালা পরিবর্তন না করে, তাই নির্বাচন কমিশনকে 9 দফা দাবি দেওয়া হয়েছে। এ সময় তিনি শিক্ষার্থীদের তাদের প্যানেলের প্রতি আস্থা রাখার আহ্বান জানান ও ভোট চান। তাদের অন্যান্য দাবিগুলো হলো, কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তি করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা, প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা, ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা এবং নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতায় বজায় রাখা। ছাত্র দলের মাদার সংগঠন হিসেবে যদি বিএনপি শিক্ষকেরা তাদের দাবি দেওয়া এসে পেশ করে, তাহলে সেটা পেশাদারিত্ব বলে আমি মনে করি না। অবশ্যই ছাত্রদলের ভাইদের দাবি বা যে কোনো ছাত্র সংগঠনের দাবি তাদের নিজেদেরই এসে পেশ করা উচিত। অন্যান্য অনেক প্রার্থী যারা প্রচারণা শুরু হওয়ার আগেই পোস্টার লিফলেট বিতরণ করেছে, সেটা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আজকে একজন দেখলাম স্বতন্ত্র প্রার্থী, উনি ভোটার এবং প্রার্থী ব্যতীত অন্য কাউকে দিয়ে যে প্রচারণা করা যাবে না এইটার লঙ্ঘন করেছেন। উনি হলের একজন ঝাড়ুদারকে দিয়ে প্রচারণা চালিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা সকল ছাত্র সংগঠন এবং সকল প্যানেলকে আহ্বান জানাবো, সবাই যেন আচরণবিধিগুলো মেনে চলে।
বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেছে 11 সেপ্টেম্বর থেকে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের সূচনা হলেও এর নেতৃত্বে রয়েছে ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে 7 বছর আগে থেকেই বাকসু নির্বাচনের দাবি তোলা ছাত্রদলের নেতারা চাচ্ছে উল্লেখযোগ্য সংস্কার ছাড়া নির্বাচন হবে একপেশে। বিধান সরকারের প্রতিবেদন। ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। আন্দোলনের সাথে যুক্ত ছাত্র সংগঠনের নেতারা বলে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা বাকসু নির্বাচন চাচ্ছেন। কর্তৃপক্ষ দাবি না মানলে শুরু হবে কঠোর আন্দোলন। আমরা এই আন্দোলনের মাধ্যমে এটা বোঝাতে চাই যে বাকসু নির্বাচন এটা আসলেই সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজন এবং এই বাকসু নির্বাচন ছাড়া কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় সম্ভব নয়। ইসলামী ছাত্র আন্দোলন আসলে এই জন্যই বাকসু নির্বাচন চাচ্ছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা সেতুবন্ধন হওয়ার দরকার, এটা আসলে ছাত্র সংসদ বা বাকসুর মাধ্যমে হয়ে থাকে। আজকে কিন্তু পরীক্ষা চলছে এবং ক্লাস একদম চলমান, সেই জায়গা থেকে শিক্ষার্থী উপস্থিতি কম ছিল। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি এখন পর্যন্ত কম, কিন্তু তারাও চাচ্ছে নির্বাচন হোক। তাদের প্রতিনিধি থাকলে কর্তৃপক্ষের সাথে বিভিন্ন দাবি আদায়ে সহায়ক হবে। সে একজন আমাদের মাথা হয়ে আমাদের জন্য হয়ে লড়াই করবে, আমাদের জন্য কথা বলবে। আমাদের নির্দিষ্ট যদি এরকম যদি কোনো নেতা যদি থাকে তাহলে আমাদের দাবিগুলো তুলে ধরতে সুবিধা হবে। আমাদের কোনো সমস্যা হলে আমরা যাতে স্বাচ্ছন্দ্যে জানাতে পারি এবং তার প্রতিকার পেতে পারি, এ কারণে হওয়া উচিত। এদিকে ছাত্রদলের নেতারা বলছেন 7 বছর আগে থেকেই বাকসু নির্বাচনের দাবি জানিয়েছে, তবে উল্লেখযোগ্য সংস্কার না করে নির্বাচন হলে গ্রহণযোগ্যতা হারাবে। যারা গুপ্ত রাজনীতি করে তাদেরকে প্রকাশ্যে আসতে হবে বা লিস্ট সহকারে প্রকাশ্যে আসতে হবে। এই সংস্কারগুলো পুরোপুরি প্রতিষ্ঠিত করতে না পারলে আসলে আমাদের এই যে নির্বাচন, এটা আসলে প্রশ্নবিদ্ধ হবে বা এটা আমরা শঙ্কিত। সাধারণ শিক্ষার্থীদের দাবি জানিয়ে কলেজ ছাত্র শিবিরের নেতারা বলছেন, সবাইকে নিয়ে আন্দোলন সফল করা হবে। আমরা ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছি, সব জায়গায় জয় জয়কার, ব্যাপারটা এমন না। আমরা ছাত্রদের অধিকার নিয়ে কাজ করি, এই অধিকার রক্ষার্থে আমাদের বাকসু প্রয়োজন। কলেজ অধ্যক্ষ জানান, ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সাথে তারা কথা বলেছেন। সমঝোতা হলেই বাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যত দ্রুত সম্ভব আমরা সিদ্ধান্তে আসব, যতটা দ্রুত সম্ভব সিদ্ধান্তে আসতে পারলেই আমরা বাকসুর তারিখ ঘোষণা করব। 1889 সালে প্রতিষ্ঠিত ব্রজমোহন কলেজে 1952-53 সেশনে প্রথম বাকসু নির্বাচন হয়েছিল, আর 23 বছর আগে 2002 সালের 13ই আগস্ট হয়েছিল সবশেষ ছাত্র সংসদ নির্বাচন। বিধান সরকার, 71, বরিশাল। ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির প্রতিবাদ ও 10ম গ্রেড সংরক্ষণ পদোন্নতির ক্ষেত্রে 50% নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে সারা দেশে আন্দোলন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব কর্মসূচির মধ্যে ছিল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। বিকেল 3টায় তারা আগামী 24 সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল থেকে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা বেলা 12টায় অবরোধ ও বিক্ষোভ করে তারা আগামী 24 সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয়। দীর্ঘদিনের দাবি, সেটা বাস্তবায়নের জন্য আমরা মাঠে রয়েছি এবং এই দাবি যতদিন বাস্তবায়ন হবে ততদিন আমরা রাজপথে থাকবো। আমরা 4 বছর পড়ালেখা করি, তারপর যদি আমরা ইঞ্জিনিয়ার পদটা না পাই, টেকনিশিয়ান পদে, তখন আমাদের কেমন লাগবে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর শিকারীকান্দা বাইপাস মোড়ে এসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ব্লকেট কর্মসূচি ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, সরকারকে অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে, অন্যথায় তারা কঠোর কর্মসূচি দেবে। দিনাজপুরেও বিভিন্ন দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে তারা শহরের বালুবাড়ি বাসস্ট্যান্ড ও রেললাইন অবরোধ করে। 6 দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের সহযোদ্ধাকে প্রকাশ্যে মারার হুমকি দিয়েছিল, যার জন্য আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এবং এই আলটিমেটামের এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট না পাওয়ার কারণে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করছি। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। রংপুরের সড়ক অবরোধ করে আন্দোলন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে নগরীর শাপলা চত্বরের সড়ক অবরোধ করে ষড়যন্ত্র বন্ধের দাবি তোলেন তারা। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে না, আমরা আমাদের দাবি পূরণের জন্য এক পা পিছু আমরা হাঁটাবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই
আমরা এই কমিটি প্রত্যাখ্যান চাই। এছাড়া বিএসসি ডিগ্রিধারী যারা আছে তারা যে অযৌক্তিক 3 দফা দাবি প্রদান করছে, আমরা চাই যে সরকারের পক্ষ থেকে এই 3 দফা দাবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সিলেটে বুধবার দুপুরে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে নানান স্লোগান ও বক্তব্য দেয় শিক্ষার্থীরা। পরে 2টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। একই দাবিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের 2 পাশে যানজট বন্ধে অন্তত 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। শাকিলা শম্পা, 71। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে চুয়াডাঙ্গায় বিএনপির এক নির্বাচনী পথসভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, ইসলামী দল বা অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যেতে পারে এবং তাদের সমর্থন চাইতে পারে, কিন্তু প্রচলিত ধারায় 100 বছর ধরে যেই পদ্ধতিতে নির্বাচন হয়ে এসেছে সেই নির্বাচনের মধ্যে দিয়েই তাদের কর্মসূচির পক্ষে সমর্থন আছে কিনা তা পরিষ্কার হবে। এ সময় শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপির এখন প্রধান কাজ ভোটারদের কাছে যাওয়া, তাদের সমর্থন আদায় করা এবং আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। পরে তিনি আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পথসভায় অংশ নেন। ইসলামী দলগুলো বারবার বলতেছে যে বিএনপি পিআর বোঝে না, পিআর কি সেটা জানে না, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা। এই কিছু আসলে বিএনপিটাকে কি মনে করে? যারা এই কর্মসূচি দিয়েছে তারা বুঝলে পরে ভালো হবে এবং এটা নিয়ে তারা জনগণের কাছে যাবে। তাদের জনগণ যদি সমর্থন করে তাহলে পরবর্তী নির্বাচন, এই নির্বাচনের পরে তখন সেটা বিবেচনা করা যাবে, তারা জয়লাভ করে, তারা সরকার করে। 7 বছরেও ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্প শেষ করে হস্তান্তর করেনি পিডিবিকে। চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র, যে কারণেই 42 কোটি টাকার এই অপরিকল্পিত প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠছে। আর ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, নানা জটিলতার কারণে প্রকল্প সম্পন্ন হয়নি। আর 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এখানে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি চালুর উদ্যোগ নিবে সরকার, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। ইউসুফ দেওয়ান রাজত্ব প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বিলাল হোসেন। সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া যমুনা নদীর পশ্চিম পাড় ঘেঁষে ক্রসবার 3-এ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2018 সালে 42 কোটি টাকা ব্যয়ে 2 মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে। কাজ শেষ হওয়ার কথা ছিল 2019 সালের এপ্রিলেই। 7 বছরও চালু হয়নি প্রকল্পটি। স্থান পরিবর্তন, নির্বাচন ও করোনা পরিস্থিতি সহ নানা কারণে কাজ প্রায় 5 বছর থেমে থাকে। 8টি টাওয়ার নির্মাণ করে পাখা বসানো হলেও নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে এখন পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্প হস্তান্তর করতে পারেনি বিদ্যুৎ বিভাগকে। আদৌ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আজ অবধি 7 বছরে 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা এই জায়গা থেকে অন্তত উৎপাদন করার সক্ষমতা অর্জন করে না। এটা শুধুমাত্র দুর্নীতি করার জন্য এবং লুটপাট করার উদ্দেশ্যে শুধুমাত্র এই প্রকল্পটা বাস্তবায়ন করছে বিগত সরকার। এখানে কাজ ধরার পরে আজ অবধি আমরা যে চায়নাবাদে বিভিন্ন সময় ঘুরতে ফিরতে এখানে আসি, কখনো দেখি না যে একটা পাখা বন্ধ ঘুরে। তো পাখায় যদি না ঘুরে তাহলে এত কোটি টাকা এখানে একটা প্রজেক্ট করলো, অথচ এই প্রজেক্টের কোনো বাস্তবায়ন নাই। আমরা সিরাজগঞ্জবাসী ভুক্তভোগী। দেখা যায় একটু বিদ্যুৎ চমকালে এগুলা ভ্যানিশ হয়ে যায় বা একটু বিদ্যুৎ হলেই এটা ধ্বংস হয়ে যায়, পাখাগুলো ভেঙে পড়ে যায়, হালকা ঝড়ে। এইগুলো নির্মাণ করা হয়েছে, এখান থেকে সিরাজগঞ্জবাসী কোনো উপকৃত হয় না। আমাদের সিরাজগঞ্জে যে 42 কোটি টাকা দিয়ে টারবাইন কেন্দ্র যদি বানানো হয়েছিল সেটি যেন ফলপ্রসূ হয় এবং আমাদের সিরাজগঞ্জে আমরা যেন আগের মতন সেই আমেজটা খুঁজে পাই যে হ্যাঁ আমরা এখান থেকে 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারছি। সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ প্রকল্পকে অপরিকল্পিত অভিহিত করে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বলেন, পর্যাপ্ত বায়ু প্রভাবের উপর নির্ভর করে এই ধরনের প্রকল্প নেওয়া হয়ে থাকে, কিন্তু এখানে সেটা করা হয়নি। সরকারের কাছে দাবি উপস্থাপন করব যে এই প্রজেক্ট রেখে যেন পালিয়ে যেতে না পারে। যেহেতু এটা সিরাজগঞ্জের প্রজেক্ট, এই সিরাজগঞ্জের প্রজেক্টটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে তারপরে তাকে এখান থেকে চলে যেতে হবে। করোনার কারণে ও পরে টাওয়ার নিচু হওয়ার বিষয় সমাধান করতে কিছু সময় লেগেছে। কিছুদিনের মধ্যে এটি চালু হবে। তবে এখান থেকে 2 মেগাওয়াট নয় 1 বা তার কম মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে বলে জানান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের এই কর্মকর্তা।
এখন একটা কাজ যখন কমপ্লিট করা হয়ে যায় এটার অনেক রকমের ইমপ্লিকেশন আছে, সিভিল বলেন মেকানিক্যাল বলেন, অনেক রকমের ইমপ্লিকেশনস আছে। আবার ওই টাওয়ারের উপরে আরও 40 ফিট বা 42 ফিট হাইট বাড়ানো একটা জটিল কাজ এবং অত্যন্ত সময় সাপেক্ষ। তবে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ অফিসের কর্মকর্তা ৭১ টেলিভিশনের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাসান আহমেদ, ৭১। নানা সময়ে প্রশাসনের দ্বারা হয়রানির প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছেন খুচরা ও পাইকার ওষুধ বিক্রেতারা। বুধবার শহরের সকল ঔষধের দোকান বন্ধ করে তারা এই বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। বিক্ষোভকারীরা বলেন, ঔষধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের মাধ্যমে নানা সময়ে অভিযান চালিয়ে আর্থিক জরিমানা ও আমদানিকারকরা কর, হার্বাল, ইউনানি মেডিসিন তুলে নিচ্ছে প্রশাসন। এর মাধ্যমে সাধারণ ব্যবসায়ী ও বিক্রেতারা হয়রানির শিকার হচ্ছেন। তাই প্রশাসনের এই বৈষম্যমূলক আচরণ ও হয়রানি বন্ধের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। এ সময় তারা জেলায় দায়িত্বরত ড্রাগ সুপারের পদত্যাগ চান এবং দ্রুত এই সমস্যার সমাধানের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আর তা না হলে আগামীতে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। পথসভা শেষে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। আমাদেরকে হুটহাট করে পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে যায়, তল্লাশি করা হচ্ছে, জরিমানার শিকার হচ্ছি। এখন আমাদের প্রশ্ন যে ডাক্তার সাহেব লেখা যদি বন্ধ করে আমাদের তো রাখার প্রয়োজন নেই। না হয় ডাক্তার দিয়ে লেখা বন্ধ করান, অথবা কোম্পানি যেইগুলো দিচ্ছে আমাদের তাদেরকে বন্ধ করান। আমাদের রাখলে টাকা দিয়েই তো রাখি, আমরা এইগুলো রাখতে চাই না, কিন্তু এইগুলো রাখার পরে যে প্রবলেমগুলোর শিকার হচ্ছি, এই জন্য আমাদের দাবি যে এটা আমরা যেন না রাখা লাগে, এটা ডাক্তার দিয়ে লেখা বন্ধ করা। আমরা কারোর সাথে বাকবিতণ্ডে বা আমাদের কারোর সাথে আমাদের পক্ষ বিপক্ষ করতে চাই না, আমরা একটা সুন্দর সমাধান চাই। আমাদের ওষুধ ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে চাই। দিনাজপুরের বিরামপুর উপজেলার এক শালবনে জন্মেছে বিলুপ্ত প্রায় গিলালতা গাছ। 4টি গিলা গাছের লতা ও ফলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের জেলা উপজেলার উৎসুক দর্শনার্থী। গাছের মালিক জানান, লালমনিরহাট থেকে গিলা ফল এনে 4টি বীজ রোপণ করেছিলেন। 3 বছর পর জন্মায় এই বিরল প্রজাতির গাছের চারা। এখন সেই লতা শাল গাছের মাথায় উঠেছে। এই গাছ সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী। সাইমুল ইসলাম আরিফের তথ্য, ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত ঘেঁষা যোধ মাধবপুর গ্রামে প্রাকৃতিক শালবনে দেখা মিলেছে বিরল প্রজাতির গিলা গাছের। শালবনের বিশাল গাছ বেয়ে লতার উচ্চতা প্রায় 140 মিটার। গাছের মালিক জানান, লালমনিরহাট থেকে গিলা ফল এনেছিলেন রান্নার জন্য। তখন শখের বশে 4টি বীজ রোপণ করেছিলেন বাড়ির আঙ্গিনায়। 3 বছর পর বীজ থেকে 4টি চারা জন্মায়। পরে সেগুলো তুলে শাল বাগানে রোপণ করেন। 8 বছর পর লতা উঠেছে শাল গাছের মাথায়, ধরেছে শিমের মতো বড় আকৃতির ফল। লালমনিরহাট থেকে বীজ নিয়ে এসে খাতে খাতে আমার স্ত্রী এখানে 4টা বীজই কাটছে। গাড়ার পরে এখানে গাছ হয়েছে। হওয়ার পরে এ যাবৎ আমরা এই ফল আসছে বোধহয় 4-5 বছর থেকে এই ফল খাচ্ছি এবং বিক্রি করতেছি। তিনি আরও জানান, 4টি গাছের মধ্যে একটিতে ফল এসেছে। সে গাছ থেকে প্রতি বছর 100 থেকে 150টি গিলা বীজ সংগ্রহ করেন। এই ফল শুধু রান্না খাওয়ার জন্যই নয়, এই লতায় রয়েছে নানান উপকারিতা। পাতা, কাণ্ড ও বীজে রয়েছে বহু ঔষধি গুণ। জ্বর, চর্মরোগ অথবা ক্ষত সারাতেও বেশ কার্যকরী এই লতা। কালো অংশটা বাইরে ফাটে, ভিতরে বাদামে যাওয়ার মতো যাওয়া আছে। রাত্রে ভিজে থুয়ে ওটা পাটা পিষে একেবারে মনে করেন যে পোস্তের দানার মতো পিছপা লাগবে। দর্শনার্থীরা জানান, দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছোঁয়া সবুজ প্রাচীর। মাটি থেকে বেরিয়েছে 4টি মোটা লতা, একটি সঙ্গে আরেকটি পেঁচিয়ে উঠেছে উপরে। সবারে ফোনে দেখেছি, এখন আসতে দেখলাম অনেক সৌন্দর্য, দেখে মন ভরে গেল। দেখতে অনেকই অদ্ভুত ধরনের একটা গাছ, আমি এর আগে কখনো এরকম গাছ দেখি নাই। আসছি আপনার চট্টগ্রাম থেকে, ভালো লাগতেছে, সবাই আসছে দেখতেছে, এরকম ব্যতিক্রমী গাছ আর কোথাও দেখি নাই। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এই গিলা গাছ হতে পারে দেশের জীববৈচিত্র্যের বড় সম্পদ। গিলালতা গাছ একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। তরকারি খাওয়া ছাড়াও জ্বর, বাহ্যিক ক্ষত সারানো ও চর্মরোগেও বেশ কার্যকরী এই ঔষধ। বাংলাদেশ ছাড়া ভারত, ভুটান, নেপাল ও মালয়েশিয়ায় জন্মে এই বিরল প্রজাতির গিলালতা গাছ। শাকিলা শম্পা, ৭১।
দর্শক, চলছে দেশটোক সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।